আজকের এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর বাংলা কার দৌড় কত দূর এই যে তোমাদের গল্প বা প্রবন্ধটি রয়েছে শিবতোষ মুখোপাধ্যায়ের লেখায় এই গল্পের হাতে কলমে বা অনুশীলনীতে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে সেই সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব। ওকে, তো দেখো এখানে তোমাদের কার দৌড় কত দূর এই যে গল্পটি রয়েছে ক্লাস 7-এর বাংলার, এখানে তোমাদের 1 নম্বর থেকে টোটাল 5-এর 11 পর্যন্ত প্রশ্ন কিন্তু এখানে দেওয়া আছে হাতে কলমে এই অংশে। তো এই 5-এর 11 পর্যন্ত এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং সমস্ত প্রশ্নগুলো মুখস্থ করে নেবে। তার আগে গল্পটি তোমরা আগে কয়েকবার ভালোভাবে রিডিং পড়বে, তারপর কিন্তু প্রশ্নের উত্তরগুলোকে মুখস্থ করবে। ঠিক আছে, তো চলো আমরা দেখে নিই ক্লাস 7-এর বাংলা বিষয়ের কার দৌড় কত দূর শিবতোষ মুখোপাধ্যায়ের লেখা এই গল্পের হাতে কলমে অংশের প্রশ্ন এবং তার উত্তরগুলো। এবং এই প্রশ্নোত্তরের পিডিএফ ফাইল আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে চাইলে প্রশ্নোত্তরের পিডিএফগুলো নিতে পারো। এবং অ্যাপের মধ্যে সমস্ত সাবজেক্টের কোশ্চেন আনসার, সাজেশন, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, মার্কস রিভিশন এবং এইসব কিছুর ভিডিও আর পিডিএফ কিন্তু দেওয়া থাকবে। ঠিক আছে, তো চলো এখন আমরা প্রশ্নোত্তরগুলো দেখে নিই। তো এখানে দেখো তোমাদের এই যে গল্পটি রয়েছে এই গল্পের প্রথম হাতে কলমে অংশে 1 নম্বর থেকে যে প্রশ্ন দেওয়া আছে ঠিক উত্তরটি নির্বাচন করো। একের দাগে বলা হচ্ছে উপনিষদে উক্ত চরবেতি শব্দের অর্থ যাত্রা থামাও, দাঁড়িয়ে না, যাত্রা থামাও, এগিয়ে যাও, আর হচ্ছে দাঁড়িয়ে না। তো এখানে চরবেতি এই যে শব্দ রয়েছে এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে এগিয়ে যাও, এটা হবে সঠিক উত্তর। এখানে উত্তর লিখবে এগিয়ে যাও। 2 নম্বর দাগে পৃথিবী যে নিজের কক্ষপথে সূর্যের চারিদিকে ঘোরে তা প্রথম বলেন গ্যালিলিও, কোপারনিকাস না সক্রেটিস? তো পৃথিবী যে নিজের কক্ষপথে সূর্যের চারিদিকে ঘোরে একথা প্রথম বলেছিলেন কোপারনিকাস। ঠিক আছে, এটা সঠিক উত্তর লিখবে। এরপর এখানে 3 নম্বর দাগে ভাস্কো ডা গামা ছিলেন মার্কিন, পর্তুগিজ না গ্রিক? তো ভাস্কো ডা গামা কোথাকার লোক ছিলেন বা কোথাকার নাবিক ছিলেন? উত্তর হচ্ছে পর্তুগিজ নাবিক ছিলেন। 4 নম্বর যে বৈজ্ঞানিক কারণে আপেল দৌড়ায় মাটির দিকে সেটি হলো মাধ্যাকর্ষণ, প্লবতা, সন্তরণ নিয়ম? তো যে বৈজ্ঞানিক কারণে আপেল দৌড়ায় মাটির দিকে সেটা হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে। এরপর 5 নম্বর থেকে আইনস্টাইন ছিলেন সপ্তদশ, অষ্টদশ না 19বিংশ শতাব্দীর মানুষ? তো আইনস্টাইন ছিলেন 19বিংশ শতাব্দীর মানুষ। পরের প্রশ্ন হচ্ছে 2 নম্বর থেকে শূন্যস্থান পূরণ করতে হবে এখানে। তো 2-1 দেওয়া আছে এফিড ওড়ার সময় প্রতি সেকেন্ডে ড্যাশ বার ডানা নাড়ায়? তো এফিড ওড়ার সময় প্রতি সেকেন্ডে 400 বার ডানা নাড়ায়, এখানে লিখবে 400। ঠিক আছে, 2 নম্বর গমন শক্তিকে বিচার করতে হয় সবসময় ড্যাশ মাপ দিয়ে, ড্যাশ মাপ হিসাব করে? তো গমন শক্তিকে হিসাব করতে হয় সবসময় দৈহিক ওজনের মাপ হিসাব করে। ঠিক আছে, বিচার করতে হয় সবসময় দৈহিক ওজনের মাপ হিসাব করে। ওকে, সেখানে হবে দৈহিক ওজন। 3 নম্বর গোবি মরুভূমিতে ড্যাশ নামে এক হরিণ আছে? তো গোবি মরুভূমিতে এখানে গ্যাজেলি, এখানে হবে গ্যাজেলি নামে এক হরিণ আছে। 4 নম্বর দাগে ড্যাশ টার্নস প্রতি বছরে 11,000 মাইল একবার উড়ে আসে আবার পরে ফিরে যায়? তো এখানে উত্তর কি লিখবে? মেরু প্রদেশের টার্নস, ঠিক আছে, প্রতি বছরে 11,000 মাইল একবার উড়ে আসে আবার ফিরে যায়। 5 নম্বর হচ্ছে এটিপি এর পুরো কথাটি হলো? তো এটিপি এর পুরো কথা হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। ওকে, 3 নম্বর দেখে অতি সংক্ষিপ্ত আকারে নিচের প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও। তো 3-1 প্রশ্ন অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় এমন 2টি প্রাণীর নাম লেখুন? উত্তর লিখবে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় এমন 2টি প্রাণী হলো অ্যামিবা ও প্যারামিসিয়াম। ঠিক আছে, 2 নম্বর দেখে শামুক চলে যাওয়ার সময় রেখে যায় জলীয় চিহ্ন, সেটি আসলে কি? উত্তর লিখবে দেখো শামুকের রেখে যাওয়া জলীয় চিহ্ন আসলে শামুকের মুখের লালা। ঠিক আছে, সেটাই কিন্তু দেখতে পাওয়া যায় আর কি সেই চিহ্নটা। 3 নম্বর আমাদের নিজেদের শরীরের মধ্যে একরকম ভবঘুরে সেল আছে, সেলটিকে ভবঘুরে বলা হয়েছে কেন? এখানে উত্তর লিখবে ভবঘুরে কথার অর্থ হলো যারা নানা স্থানে ঘুরে বেড়ায় শরীরের মধ্যে সেই সেলটি অ্যামিবার মতো এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে, তাই একে ভবঘুরে বলা হয়েছে। 4 নম্বর হচ্ছে নানা জাতির খরগোশের মধ্যে গতির তারতম্য দেখা যায়, কয়েকটি খরগোশের জাতির নাম লেখো? তো এখানে কয়েকটি খরগোশের জাতির নাম লিখতে বলা হচ্ছে। তো কয়েকটি খরগোশের জাতির নাম হলো ক্যালিফোর্নিয়া খরগোশ, নিউজিল্যান্ড লাল খরগোশ, নিউজিল্যান্ড হোয়াইট খরগোশ, জ্যাক র্যাবিট প্রভৃতি। 5 নম্বর কোনো পতঙ্গ উড়বার সময় তাদের ডানা প্রচণ্ড জোরে নাড়ে, তোমার চেনা কয়েকটি পতঙ্গের নাম লেখো? এখানে কয়েকটি পতঙ্গের নাম লিখতে বলা হয়েছে। তো আমার চেনা কয়েকটি পতঙ্গ হচ্ছে তোমরা লিখতে পারো প্রজাপতি, ফড়িং, আরশোলা, মাছি, এইগুলো।
তিনের 6 নম্বর, কত সামুদ্রিক জীব গা ভাসিয়ে মাইলের পর মাইল পাড়ি দেয় তার হিসাব আমরা রাখি না। কয়েকটি সামুদ্রিক জীবের নাম লেখো। তো এখানে কয়েকটি সামুদ্রিক জীবের নাম লিখতে হবে। আমরা লিখছি কয়েকটি সামুদ্রিক জীব হলো তিমি, হাঙর, ওকে, কুমির, ডলফিন, অক্টোপাস প্রভৃতি। এরপরের প্রশ্ন 3-এর 7 নম্বর, রক্ষে এই যে লেখক কোন বিষয়টিকে সৌভাগ্য বলে মনে করেছেন এবং কেন? উত্তর লিখবে, লেখক জীবনে চলার গতিকে সৌভাগ্য বলে মনে করেছেন। পৃথিবীর কোনো প্রাণী সৃষ্টির আদিকাল থেকে তার চলা থামায়নি, তাই পৃথিবী দিয়ে জীবনের অস্তিত্ব বজায় আছে। কারণ চলমানতাই জীবন, আর থেমে যাওয়া হলো মৃত্যুর সমান। এরপর 3-এর 8 নম্বর, প্যারামোসিয়াম কিভাবে চলাফেরা করে? উত্তর লিখবেন, দেখো প্যারামোসিয়াম বা প্যারামিসিয়াম, ঠিক আছে, প্যারামোসিয়াম কি করে? প্যারামোসিয়াম নামক এককোষী প্রাণীর দেহে অসংখ্য চুলের মতো সরু সরু সিলিয়া আছে। হাজার দাঁড়ের সাহায্যে নৌকো যেমন গতি পায়, তেমনি প্যারামোসিয়ামও তার অসংখ্য সিলিয়ার সাহায্যে এগোতে ও পিছোতে পারে। 3-এর 9 নম্বর, প্যারামোসিয়াম ছাড়া দুটি এককোষী জীবের নাম লেখো। তো এখানে প্যারামোসিয়াম ছাড়া দুটি এককোষী জীব হলো অ্যামিবা ও ইউগ্লিনা, এগুলো। পরের প্রশ্ন হচ্ছে 3-এর 10 নম্বর, তার চলাফেরার ভঙ্গিটি ভারী মজার। কার চলার ভঙ্গির কথা বলা হয়েছে, তা মজার কিভাবে? উত্তর লিখবে, অ্যামিবার চলার ভঙ্গির কথা এখানে বলা হয়েছে। তার চলাটা মজা কেন বা কীভাবে তার চলাটা মজা সেটা লিখতে হবে। তো এককোষী অ্যামিবা তার দেহের খানিক প্রোটোপ্লাজম সামনের দিকে বা সামনে গড়িয়ে দেয়, ফলে সৃষ্টি হয় ক্ষণপদ, আর সেই ক্ষণপদের সাহায্যেই সে প্রোটোপ্লাজমকে এগিয়ে দেয়। এইভাবে তার কয়েক মিনিটে মাত্র কয়েক মিলিমিটার চলার মন্থর গতিকে লেখকের মজার বলে মনে হয়েছে। 3-এর 11 নম্বর, গমনে সক্ষম মাছ ও গমনে অক্ষম প্রাণীর নাম লেখো। তো এখানে দেখো, গমনে সক্ষম এটা গাছ হবে, ঠিক আছে, এটা মাছ নয়। গমনে সক্ষম গাছ, তো গমনে সক্ষম একটি গাছ হচ্ছে ক্লামাইডোমোনাস, আর গমনে অক্ষম একটি প্রাণী হলো স্পঞ্জ, ঠিক আছে, গমনে অক্ষম একটি প্রাণী হচ্ছে স্পঞ্জ, এটা হবে গাছ, ঠিক আছে। এরপর দেখো 3-এর 12 নম্বর জায়গায় কয়েকটি হক জাতীয় পাখির নাম লেখো। তো কয়েকটি হক জাতীয় পাখি হলো চিল, ঈগল, শিকারিবাজ, পেঁচা প্রভৃতি, এইগুলো। 3-এর 13 নম্বর দাগের প্রশ্ন, আফ্রিকার কি জাতীয় পাখি ওড়া ছেড়ে হাঁটায় পারদর্শী হয়ে উঠেছে? তো আফ্রিকার ইন জাতীয় পাখি একসময় উঠতে সক্ষম ছিল, কিন্তু এখন তারা ওড়া ছেড়ে হাঁটায় পারদর্শী হয়ে উঠেছে, ঠিক আছে। তো উত্তর হবে ইন জাতীয় পাখি। 3-এর 14 নম্বর হচ্ছে, ক্রম বিকাশের পথ পরিক্রমায় ঘোড়ার আঙুলের কোন পরিবর্তন ঘটেছে? তো ক্রমবিকাশের ইতিহাস থেকে জানা যায় যে ঘোড়ার পূর্বপুরুষদের এখনকার মতো পায়ের খুঁট ছিল না, 5টি করে আঙুল ছিল, কিন্তু বিকাশের পথে আঙুলগুলি অবলুপ্ত হয়ে কেবল মাঝের আঙুলটি খুঁড়ে পরিণত হয়েছে। 3-এর 15 নম্বর দাগে হচ্ছে, পাঠ্যাংশে রয়েছে এমন একটি নিশাচর প্রাণীর নাম লিখুন। তো পাঠ্যাংশে রয়েছে এমন একটি নিশাচর প্রাণী হলো শিয়াল। 4 নম্বর থেকে এখানে দেওয়া আছে, দেখো টিকা লিখতে বলা হচ্ছে হিউয়েন-সাং, দীপঙ্কর, শ্রীজ্ঞান, ভাস্কো দা গামা, শঙ্করাচার্য, এদের সম্বন্ধে আমাদের 2-1 কথা করে লিখতে হবে, 2-1টা করে লাইন লিখতে বলা হয়েছে। তো প্রথমে আমরা লিখছি দেখো হিউয়েন-সাং সম্পর্কে। তো হিউয়েন-সাং একজন চীনা পর্যটক, যিনি বৌদ্ধ ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতে আসেন। ভারতে নালন্দা বৌদ্ধ বিহারে তিনি পড়াশোনা করেন এবং ভারত থেকে স্বদেশে ফিরে তিনি ভারত ভ্রমণ বিষয়ক একটি গ্রন্থ লেখেন। তার এই গ্রন্থ থেকে তৎকালীন ভারতের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও ধর্মীয় জীবন সম্পর্কে অনেক তথ্য জানা যায়। এরপর হচ্ছে শ্রীজ্ঞান দীপঙ্কর সম্পর্কে লিখতে হবে। 980 খ্রিস্টাব্দে বাংলাদেশের বিক্রমপুরে জন্মগ্রহণ করেন। মাত্র 19 বছর বয়সে নানা শাস্ত্র পাঠ করে অদন্তিপুরী মহাবিহার থেকে শ্রীজ্ঞান উপাধি লাভ করেন। তার জ্ঞানের জন্য তিনি অতীশ উপাধি লাভ করেন। পাল রাজা মহিপালের আমলে তিনি বিক্রমশিলা মহাবিহারের অধ্যক্ষ পদে নিযুক্ত হন। এরপর হচ্ছে ভাস্কো দা গামা সম্পর্কে লিখতে হবে। তো ভাস্কো দা গামা একজন পর্তুগিজ পর্যটক, ওকে, ইনি সমুদ্র পথে সুদূর ইউরোপ থেকে ভারত তথা প্রাচ্য দেশের পথ আবিষ্কার করেন। 1498 খ্রিস্টাব্দে ভারতের কালিকট বন্দরে পৌঁছান। প্রাচ্য ও পাশ্চাত্যের মেল বন্ধন ঘটানোর জন্য তার এই ভারতে আগমন এক ঐতিহাসিক ঘটনা। এরপর হচ্ছে শঙ্করাচার্য, কেরল রাজ্যের কালাদি গ্রামে 788 খ্রিস্টাব্দে শঙ্করাচার্যের জন্ম হয়। তিনি অদ্বৈত বেদান্তের চর্চা করেন।
হেঁটে তিনি সমস্ত ভারতের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম পরিভ্রমণ করেন ও 4 প্রান্তে 4টি মঠ স্থাপন করেন। এরপর 5 নম্বর থেকে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। প্রথম প্রশ্ন 5-এর 1-এ, প্রাণী মাত্রকেই খাবার সংগ্রহ করতে হয়, গাছ কিভাবে না দৌড়ে তার খাবার সংগ্রহ করতে পারে? এখানে উত্তর লিখবে, সবুজ ক্লোরোফিলযুক্ত গাছ সালোক সংশ্লেষ পদ্ধতিতে নিজেদের জন্য খাদ্য তৈরি করে। মূলের সাহায্যে গাছ মাটির নিচ থেকে খনিজ লবণ মিশ্রিত জল সংগ্রহ করে গাছের সবুজ পাতায় পাঠিয়ে দেয়। পরিবেশ থেকে সংগৃহীত কার্বন ডাইঅক্সাইড, পাতার সবুজ ক্লোরোফিল ও সূর্যালোকের আলোর উপস্থিতিতে পাতায় শর্করা জাতীয় খাদ্য তৈরি হয়। তাই গাছকে খাদ্য সংগ্রহ করার জন্য চলাফেরা করে বেড়াতে হয় না। 5-এর 2 নম্বর হচ্ছে, প্রবন্ধে লেখক জানিয়েছেন যে খাবার সংগ্রহের কারণেই প্রাণীরা এক জায়গায় স্থাণু না হয়ে দিকে দিকে পরিভ্রমণ করে। তুমি কি এই মতটিকে সমর্থন করো? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। দেখো, খাবার সংগ্রহের জন্যই প্রাণীরা এক জায়গায় স্থাণু বলতে এক জায়গায় থাকার কি, ওকে, নানা স্থানে পরিভ্রমণ করে শিবতোষ মুখোপাধ্যায়ের এই মতটিকে আমি সমর্থন করি। এরপর দেখো, কিন্তু শুধুমাত্র খাদ্য সংগ্রহের জন্যই প্রাণীরা ভ্রমণ করে না। আরও কয়েকটি কারণ, যেমন বাসস্থান খোঁজার জন্য, আত্মরক্ষার জন্য, বংশবিস্তারের জন্য, এক কথায় অভিযোজনের জন্য প্রাণীদের বিভিন্ন স্থানে পরিভ্রমণ করতে হয়। তবে যেহেতু প্রাণীরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না, তাই খাদ্যের সন্ধান ও তার পরিভ্রমণ করার একটি কারণ এই বিষয়ে আমি লেখকের সঙ্গে একমত। ঠিক আছে, অর্থাৎ শুধুমাত্র খাদ্য সংগ্রহ করাটাই প্রাণীদের এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণ করার একমাত্র কারণ নয়, আরও অনেক কারণ রয়েছে, যেমন আত্মরক্ষা, ঠিক আছে, বাসস্থানের খোঁজা, বংশবিস্তার করা, এগুলো হচ্ছে একটা কারণ রয়েছে প্রাণীদের এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করার। 5-এর 3 নম্বর হচ্ছে, গমনাগমনের প্রকৃত মাধুর্যতা আমাদের চোখে পড়ে সাধারণত উচ্চতর প্রাণীর মধ্যে। পাঠ্যাংশে উচ্চতর প্রাণীদের গমনাগমনের মাধুর্য কিভাবে প্রতিফলিত হয়েছে তা আলোচনা করো। তো লেখক পাঠ্যাংশে নানা উচ্চতর প্রাণী যেমন চিতা, নেকড়ে, গ্যাজেলি হরিণ, ওকে, কুকুর, এদের গমন পদ্ধতির বর্ণনা করেছেন। এইসব প্রাণীদের দ্রুততার সঙ্গে তাদের গমন ভঙ্গিও বিচিত্র। যেমন হচ্ছে দেখো, 30 পাউন্ড ওজনের চিতা দৌড়ায় ঘন্টায় 70 মাইল, অথচ নেকড়ে চিতার একই ওজনের হওয়া সত্ত্বেও ঘন্টায় 36 মাইল দৌড়ায়। 1800 পাউন্ড ওজন নিয়ে ঘন্টায় 20 থেকে 30 মাইল যেতে পারে। ওকে, হিপো 1800 পাউন্ড ওজন নিয়ে ঘন্টায় 20 থেকে 30 মাইল যেতে পারে। আবার গ্যাজেলি হরিণ 80 পাউন্ড ওজন নিয়ে ঘন্টায় 60 মাইল দৌড়াতে পারে। কেউ পায়ের সাহায্যে, কেউ ডানায় ভর করে ও কেউ পাখনা ব্যবহার করে মাইলের পর মাইল ছুটে চলে, ওড়ে ও ভেসে বেড়ায়। এসব প্রাণীদের গমনের কৌশল, শারীরিক গঠন ও গতিবেগ বৈচিত্র্যপূর্ণ। 5-এর 4 নম্বর, এ পথে আমি যে গেছি রবীন্দ্রনাথের অনুষঙ্গটি পাঠ্যাংশের কোন প্রসঙ্গে ব্যবহার করা হয়েছে? উত্তর লিখবে, দেখো, কার দৌড় কত দূর বিজ্ঞানমূলক প্রবন্ধে শিবতোষ মুখোপাধ্যায় বিভিন্ন প্রাণীর বিচিত্র গমনের ব্যাপারে বলতে গিয়ে শামুকের প্রসঙ্গ এনেছেন। শামুক তাদের প্রসারিত মাংসল পা দিয়ে চলার সময় পথে রেখে যায় একটা জলীয় পদচিহ্ন। এমন পদচিহ্ন দেখে কি মনে হতে পারে তা কৌতুকের সুরে জানতে গিয়ে তিনি রবীন্দ্রনাথের প্রসঙ্গ এনেছেন। 5-এর 5 নম্বর দাগে, এরকম মনে করলে ভুল হবে, কোন দুটি বিষয়ের ভুল সাপেক্ষে এমন মন্তব্য করা হয়েছে? উত্তর লিখবে, দেখো, হালকা কোনো পাখির হাওয়ার মধ্যে তীরের মতো ছুটে চলে যাওয়া, অপরদিকে অত্যধিক ওজন নিয়ে একটি হিপোর কাদা ভেঙে থপথপ করে যাওয়া, এই দুইয়ের গমন প্রসঙ্গে আলোচ্য মন্তব্যটি করা হয়েছে। আসলে গমন শক্তির বিচার করতে হয় সর্বদা দৈহিক ওজনের পরিমাপ হিসাব করে। পরের প্রশ্ন হচ্ছে 5-এর 6 নম্বর দাগে, উচ্চতর জীবদের পেশি কাজ করার ক্ষেত্রে কিভাবে শক্তি উৎপাদিত হয়? দেখো, উচ্চতর জীবকুল পেশি সঞ্চালনে তার গমন অঙ্গ নাড়াতে পারে, আর এই পেশি যখন কাজ করে তখন অ্যাডিনোসিন ট্রাইফসফেট অর্থাৎ এটিপি নামক রাসায়নিক পদার্থের ক্রিয়ায় শক্তি উৎপন্ন হয়। 5-এর 7 নম্বর দাগে, ক্রম বিকাশের ইতিহাস জানা যায়, এ প্রসঙ্গে লেখক কোন তথ্যের অবতারণা করেছেন? এখানে উত্তর লিখবে, ক্রম বিকাশের ইতিহাস থেকে জানা যায় যে ঘোড়ার পূর্বপুরুষদের এখনকার মতন পায়ের খুর ছিল না, 5টি করে
আঙুল ছিল, কিন্তু বিকাশের পথে আঙুলগুলি অবলুপ্ত হয়ে কেবল মাঝের আঙুলটি খুঁড়ে পরিণত হয়েছে। লেখক উদ্ধৃত অংশে এই প্রসঙ্গটি উল্লেখ করেছেন। 5-এর 8 নম্বর দেখে মনের দৌড়ে মানুষ চ্যাম্পিয়ন। এমন কয়েকজন মানুষের কথা লেখো যাদের শারীরিক অসুবিধা থাকলেও তারা মনের দৌড়ে সত্যি তারা প্রকৃত চ্যাম্পিয়ন হয়ে উঠেছেন। দেখো, মনের দৌড়ে চ্যাম্পিয়ন এমন কয়েকজন মানুষ হলেন স্টিফেন হকিং, যিনি সম্পূর্ণ অথর্ব হওয়া সত্ত্বেও একজন বিশিষ্ট বিজ্ঞানী; হেলেন কেলার, যিনি অন্ধ ও বধির হওয়া সত্ত্বেও সমাজসেবামূলক কাজে বিশ্ববিখ্যাত; গ্রিক কবি হোমার ছিলেন অন্ধ, অথচ তার রচিত 2 মহাকাব্য ইলিয়াড ও ওডিসি তাকে এনে দিয়েছিল বিশ্বখ্যাতি। ঠিক আছে, তো এইগুলো আমরা লিখলাম। 5-এর 9 নম্বর দাগে মানুষ এখন শুধু নিজে চলেই ক্ষান্ত নয়, নিজের চলা ছাড়া বর্তমানে মানুষ কী কী জিনিস চালাতে সক্ষম। দেখো, মানুষ শুধু নিজেই চলে না, সে অন্য কেউ চালায়। সে জলে চালায় ডুবোজাহাজ, জাহাজ, ট্রলার, স্টিমার, আরও নানা জলযান। ফলে চলছে বাস, লরি, গাড়ি, সেই সঙ্গে রেলপথে রেলগাড়ি ছুটিয়ে মানুষ নিমেষে দূর দূরান্তে পৌঁছাচ্ছে। মানুষ আকাশও জয় করছে। ওকে, চলছে প্লেন, জেট প্লেন। মহাকাশেও মানুষের পদচিহ্ন অঙ্কিত হয়েছে। রকেটে করে সে অন্য গ্রহে পাড়ি দিচ্ছে। ওকে, তো এইগুলো মানুষ চালাচ্ছে। নেক্সট হচ্ছে দেখো 5-এর 11 নম্বর দেখে এই যাত্রা তোমার থামাও। লেখক কাকে এ কথা বলেছেন, এর কোন উত্তর তিনি কিভাবে পেয়েছেন। দেখো, উত্তর লিখবে লেখক শিবতোষ মুখোপাধ্যায় আলোচ্য মন্তব্যটি পৃথিবীর উদ্দেশ্যে করেছেন। এবার তিনি কি উত্তর পেয়েছেন সেটা লিখতে হবে। তো প্রবন্ধকার পৃথিবীর কাছে জানতে চেয়েছিলেন যে তার এত চলার কি প্রয়োজন, সে কেনই বা এত তাড়াহুড়ো করে ছুটে চলেছে। তার সেই প্রশ্নের উত্তরে পৃথিবী জানিয়েছিল যে থেমে যাওয়া মানে হলো জীবনের শেষ, তাই গতি হলো বেঁচে থাকার প্রতীক। তো এই উত্তর তিনি পেয়েছিলেন। ওকে, তো দেখো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস 7-এর বাংলা কার দৌড় কত্তুর এই যে প্রবন্ধ বা গল্পটা রয়েছে শিবতোষ মুখোপাধ্যায়ের লেখা, এই গল্পের আমরা সমস্ত হাতে কলমে বা অনুশীলনের যে প্রশ্ন তোমাদের রয়েছে সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো কিন্তু আজকে এই ভিডিওতে আলোচনা করলাম। সমস্ত প্রশ্নগুলো অবশ্যই তোমরা কিন্তু ভালোভাবে মুখস্থ করে নেবে। তার আগে গল্পটাকে পড়বে, তারপর এই প্রশ্নের উত্তরগুলো তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। ঠিক আছে, এবং এই প্রশ্ন এবং উত্তরের PDF ফাইল আমাদের অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। তো আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করে রাখবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। ভিডিওটিতে অবশ্যই লাইক করবে, ভিডিওটিকে বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট বক্সে নিজেদের মতামত অবশ্যই লিখবে। আর এই প্রশ্নোত্তরের PDF আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া আছে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে অ্যাপটিকে ডাউনলোড করে চাইলে প্রশ্নোত্তরের PDF নিতে পারো এবং অ্যাপের মধ্যে সমস্ত সাবজেক্টের কোশ্চেন আনসার, সাজেশন, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, মার্কস রিভিশন এই সব কিছুর ভিডিও আর PDF কিন্তু দেওয়া থাকবে অ্যাপের মধ্যে। ঠিক আছে, তো চলো আমরা আজকের এই ভিডিওটাকে এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।